এক ফ্যাসিবাদ চলে গিয়েছে, আবার এখনকার শিক্ষার্থীদের অনেকের কথায়, কারো কারো কথা, সবার কথা না, সেখানে নব্য ফ্যাসিজমের একটি ইঙ্গিতের কথা তিনি বলেছেন। ছাত্ররা যেটা বলছে এটার মধ্যে একটা রাজনীতি আছে, যেহেতু তারা রাজনৈতিক দল করছে। এই যে মুজিববাদের সঙ্গে মিলিয়ে জিয়াবাদ শব্দটা কোত্থেকে আসলো? বিএনপি কি তাদের এই যে এত বছরের রাজনৈতিক দল পরিচালনায় কোনোদিন কি জিয়াবাদ শব্দটা নিজেরা উচ্চারণ করেছে? তো এই একটা শব্দ দিয়ে মুজিববাদের সঙ্গে মিলিয়ে দিয়ে মানুষকে বুঝালো যে আওয়ামী লীগ মুজিববাদ, বিএনপি জিয়াবাদ। বিএনপি নিজেই তো কোনোদিনই শব্দই উচ্চারণ করেনি। সুতরাং এটা হলো রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য বা বিশেষ কালারে ফেলে দেওয়ার একটা রাজনৈতিক বক্তব্য। ছাত্রদের প্রতিনিধিরা যদি এই বক্তব্য দিতে পারে, বিএনপি রাজনৈতিক দল তারাও কেন বলতে পারবে না? আজকে দেখেন বিএনপির নিয়ে এই যে কথাটা নিয়ে আলোচনা হলো, যেটা নিজাম সাহেবও বলছিল যে ১-১১ ষড়যন্ত্র বিএনপি করছে, এটা একজন উপদেষ্টা যেহেতু বলে ফেলেছেন, যেহেতু যে সে ২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী নেতা আমাদের, যেহেতু সে সরকারে আছে, যেহেতু ছাত্ররা তার সঙ্গে একমত পোষণ করে রাজনৈতিক যে যাত্রা সেটি করছে, সুতরাং তিনি বলে ফেলেছেন মানে সেটার পক্ষেই ছাত্রদেরও বলতে হবে, সেই সুর মিলাতে হবে। বিএনপি 111 কেন চাবে বলেন তো? আজকে এই নিজামের থেকে আমি একটু আগে জেনে নিয়েছি যে তার নির্বাচনী আসন কোনটা। তার নির্বাচনী আসন হচ্ছে নোয়াখালীর সেনবাগ এরিয়া। সেখানে বিএনপির নির্বাচনের এমপি হয়েছেন বারবার জয়নুল আবেদিন ফারুক, চিফ হুইপ ছিলেন বিএনপির সংসদে। জয়নুল আবেদিন ফারুক ওইখানে বিএনপির একটা সমাবেশ ডাকুক নির্বাচন কেন্দ্রিক, আর নিজাম সাহেব গিয়ে একটা সমাবেশ ডাকুক, দেখেন দুইজনের পক্ষে লোক কার পক্ষে কত যায়। অথবা ওনাদের সংগঠনের যে কোনো একজন নেতা যে কোনো একটা নির্বাচনী আসন সিলেক্ট করে শুধু তারা একটা মিটিং করুক, বিএনপি একটা মিটিং করুক, দেখেন লোকের পার্থক্য কী পরিমাণ হয়। সুতরাং বিএনপি কাউকে তো এইখানে ওই ভয় পায় না যে এই সামনে নির্বাচন হলে বিএনপিকে পরাজিত করে অন্য কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। বিএনপি হলো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার উপযোগী একটা দেশের বৃহত্তম রাজনৈতিক দল। তারা কেন 111 চাবে বলেন তো? তারা কেন এই ষড়যন্ত্র চাবে? 111 হলে তো বিএনপির ক্ষতি। বিএনপি জনগণের ভোটের নির্বাচন হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে সেই দল। তারা কি কেন নিজেদের পায়ে কুড়াল মারবে যে 111 আনতে হবে? সুতরাং একজন উপদেষ্টা বলে দিলেন, আর সেটাকে সাফাই গিয়ে ছাত্রদেরও তার পক্ষেই কথা বলতে হবে। হ্যাঁ, উনি এইটা ভেবে চিনতে বলেননি, বলে ফেলেছেন, শেষ এইখানে। এটা নিয়ে বিএনপিরও বাড়াবাড়ি করার কিছু নেই, ছাত্রদেরও এটাকে আপফোল্ড করে এর পক্ষে কথা বলতে হবে সেটা প্রয়োজন নাই। এটাই বিভেদকে বাড়ায়। মানুষ তো ভুল হয়, রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে বা অনেক কথা বলতে গিয়ে অনেক সময় কিছু মুখ ফসকে বেরিয়ে যায় বা বলে ফেলি আমরা, সেটাকে শুধরে নিলেই হলো। কিন্তু আপহোল্ড করতে গিয়ে একটা ভুলকে আঁকড়ে ধরে ওইটার সামনেই নিতে হবে। বিএনপি ষড়যন্ত্র করে, বিএনপি 111 চায়। যেই দল 2/3 মেজরিটি নিয়ে এই মুহূর্তে নির্বাচন হলে ক্ষমতায় আসার মতো একটি রাজনৈতিক দল বলে তারা নিজেরা বিশ্বাস করে, দেশবাসীও তা মনে করে। নিরপেক্ষ সরকারের কথা সামনে, বিএনপি নিরপেক্ষ সরকারের কথা এখনো যে চেয়ে বসেছে তা না, তারা বলছে প্রয়োজন হতে পারে। প্রয়োজন কখন হবে? যেটা বলছে যেহেতু ছাত্রদের প্রতিনিধি এই সরকারে আছে, সেই ক্ষেত্রে এই ছাত্ররা যদি রাজনৈতিক দল করে এবং কোনো হিডেন এজেন্ডা যদি থাকে, সেই সন্দেহ রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি একেবারে অমূলক মনে করবে কেন? 111-এর পরে 2008 সালে সেনাবাহিনীর অধীনে যে নির্বাচনটি হয়েছিল বাংলাদেশে, সেটি ছিল একটা শান্তিপূর্ণ ইলেকটোরাল কু। যারা নির্বাচন বোঝেন, যারা নির্বাচনী কার্যক্রমের মধ্যে তখন ছিলেন, তারা বুঝবেন, মিলন ভাইও নিশ্চয়ই তার রাজ সাক্ষী, যে 2008 সালের নির্বাচনে একটা খুন হয় নাই, নির্বাচনের দিন মারামারি হয় নাই, ভোট কেন্দ্র দখল হয় নাই। কিন্তু সেই ভোটে ইন্ডিয়ার ব্লু প্রিন্ট হিসেবে বাংলাদেশে বিএনপিকে 30 সিট ধরিয়ে দিয়ে আওয়ামী লীগ যেভাবে ব্রুট মেজরিটিতে ক্ষমতা দখল করেছিল একটা নির্বাচনী ইলেকটোরাল নীরব কুয়ের মাধ্যমে, সেটি কোনো নির্বাচন ছিলই অর্থে, অথচ বাহাবা নেয় সেই সময়ের উপদেষ্টারা। সেই নির্বাচনে প্রার্থী কে হবে, কাকে জেতানো হবে, কাকে নির্বাচনে প্রার্থী হতে দেওয়া হবে না,
কাকে কোনোভাবেই সংসদে আসতে দেওয়া হবে না, সেই ব্লু প্রিন্ট ইন্ডিয়ার সহযোগিতায় ওই সরকার তখন করেছিল। সেটা নানানভাবে আলোচনায় এসছে। তখন যারা প্রার্থী ছিলেন তাদেরকে বিভিন্ন গোয়েন্দা বাহিনী কীভাবে শাসিয়েছে প্রার্থী না হওয়ার জন্য, অথবা হলেও যাতে সে ওই প্রচারণায় কীভাবে অংশ নিতে না পারে, মিডিয়াগুলোকে একতরফাভাবে কীভাবে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করে আওয়ামী লীগের পক্ষে ফ্লো তৈরি করা হয়েছিল। ডিসেম্বরের নির্বাচন দিয়ে বিএনপিকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে চিত্রিত করে, জামাতের সঙ্গে ট্যাগ দিয়ে কিভাবে তাদেরকে চিত্রিত করে সমস্ত টেলিভিশনে একটা সেন্সিটিভ ইস্যু তৈরি করা হয়েছিল, সেগুলো তো আমাদের চোখের সামনে ঘটেছে। সুতরাং যদি সরকার পরিচালনায় যারা থাকে, যদি তাদের সমর্থিত কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে এবং সরকারের কোনো রকম ইনক্লাইনেশন আছে বলে কোনো রাজনৈতিক দল সন্দেহ করে, তাহলে এটি বলার, এই প্রশ্নটা রেইজ করার অধিকারও তাদের আছে যে হয় সরকারের থেকে বেরিয়ে আসতে হবে, উপদেষ্টার পদে থাকা যাবে না, অথবা তাদের সমর্থিত রাজনৈতিক দল করলে এই প্রশ্নটা উঠতে পারে। তিনি বলছেন উঠতে পারে। এখন সেটা সরকারের পরীক্ষা, সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের পরীক্ষা যে না, আমরা এইরকম প্রশ্ন উঠবে না এমনভাবে চলবো, জাস্ট অবজার্ভার্স, দেখেন আমরা পক্ষপাতমূলক কিছু করি কিনা। কিন্তু যখন আপনি বিভিন্ন ইস্যুতে কথা বলবেন, তখন ওই উপদেষ্টাদের বা সরকারের কারো কারো যে কথা আর ছাত্রদের যে কথা সেটা সিনক্রোনাইজ হয়ে যাবে, একই সুর হয়ে যাবে, তখন সন্দেহ উঠলে আপনি তো তাদের দোষ দিতে পারেন। নতুন রাজনৈতিক বন্দোবস্তে আসলে সবাই মানানসই হবে কিনা, সেই জায়গাগুলো নিয়েই কি বেশি শঙ্কা, চিন্তা, আমরা যে কথাবার্তা শুনছি বাদানুবাদ, সেগুলো কি সে কারণে উঠে আসছে? হ্যাঁ, এটা আমি শুরুতেই বলছি যে যখনই রাজনৈতিক শক্তি হবে ছাত্ররা, জামায়াত ইসলাম, বিএনপি, জাতীয় পার্টি, অন্যরা, তখন তো মতৈক্য থাকবেই। এই যে মতভিন্নতা, এই মতভিন্নতাটাই তো হচ্ছে ডেমোক্রেসির বিউটি। এবং ওনরা যতই বলুক যে বয়ান পাল্টে ফেলবে, পুরনো ধারা পাল্টে ফেলবে, ওই আগের ধারা লোক সমাগম, এটা না। লোক সমাগম এবং মেজরিটির রায় হচ্ছে ডেমোক্রেসি। আপনি যদি ডেমোক্রেসি মানেন তাহলে মেজরিটির লোকের রায়টাই হচ্ছে ডেমোক্রেসি। সুতরাং ওইখানে আমার লোক কম আছে, ওর লোক বেশি আছে, অতএব এই পদ্ধতি হবে না, এটা ডেমোক্রেসি না। বরং একটা কথা আমি একটু এখানে ব্যাখ্যা করতে চাই, সেটা হলো ছাত্রদের তরফ থেকে এই প্রশ্নটা বহুবার করা হয়েছে আজকের মতোই, যে বিএনপি কেন 16 বছরে পারেনি। বিএনপি 16 বছরে পারেনি, বিএনপি চেষ্টা করেছে। গুম খুনের শিকার বাংলাদেশে সবচেয়ে বেশি হয়েছে বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা। তারা চেষ্টা করে গেছে এবং সেই চেষ্টার মানে অব্যাহত রেখেছিল বলেই, ফিল্ড তৈরি হয়েছিল বলেই একটা গণ অভ্যুত্থানে ছাত্রদের ডাকে তারা সহ সবাই নেমে পড়েছে। এবং ফাইনালি যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে আপনি নিহতদের তালিকা করলেও দেখবেন বিএনপির সংখ্যা অনেক বড়, ফেলনা না। এক, দুই হইল, এইবারও যদি এই ছাত্ররা ফ্রন্ট লাইনে না থাকতো এবং বিএনপি, জামায়াত ইসলাম সহ রাজনৈতিক দলগুলো ছাত্রদের সঙ্গে রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া, ব্যানার ছাড়া অংশগ্রহণের সিদ্ধান্ত না নিত এবং প্রকাশিত হতো সামনে জামায়াত ইসলাম এবং বিএনপির পজিশন, তাহলে এইখানে লাখ মরে যেত, লাখ লাখ মানুষ মেরে ফেলতো, গণ অভ্যুত্থান সফল হতো না। গণ অভ্যুত্থান সফল হওয়ার পেছনে কী এলিমেন্ট কাজ করেছে? এইখানে ছাত্ররা সামনে এসছে। এই ছাত্ররা, এই নিজাম সাহেবের মতো ছাত্ররা বা অন্যরা এই 16 বছর ধরে বিএনপি, জামায়াত ইসলাম এবং তাদের সমমনারা ফ্যাসিবাদ বিরোধী যে যুদ্ধ করেছে, সেই যুদ্ধে এরা সামিল হয় নাই। এরা যখন যুদ্ধে সামনে গেছে, বিএনপি সহ জামায়াত ইসলাম সহ সব শক্তি এদের সঙ্গে সামিল হয়েছে এবং তখন অভাবনীয় একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা হলো ইংলিশ মিডিয়ামে পড়া স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সাধারণ স্কুলের ছাত্ররা সবাই নেমে পড়েছে। এবং আপনি দেখবেন বাংলাদেশের মাদ্রাসার তো আগেও নেমেছে, এখনও নেমেছে, বাংলাদেশে দেখবেন একটা ক্লাস, ইয়েটা বলি আপনাকে, যে বিষয়টা ক্লাসের, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ মিডিয়ামে ওইখানে একটু মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা পড়ে, তাদের গায়ে একটা গুলি লাগলে সেইটার ঝাল অনেক দূর যায়। একটা সাধারণ মানুষ, রাজনৈতিক শক্তি বা তৃণমূলের সাধারণ দরিদ্র জনগোষ্ঠীর 10 জন মূল্যও সেই আহারে উড়ে ওঠে না এই দেশে। এটা বাস্তবতা। যখন দেখছে যে পুলিশ গুলি চালাচ্ছে, যে সেনাবাহিনী মাঠে নামছে বা যারা করছে, সে যখন গুলির তাক করছে, সে গুলির সামনে সে তাকিয়ে দেখে তার সন্তান,
তার নিজের ফ্যামিলির একজন সন্তান, যে আরে ওই বিশ্ববিদ্যালয়ে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমার সন্তান পড়ে, ওই ইংলিশ মিডিয়ামে তো আমার ভাতিজা পড়ে, ওইখানে তো আমার ভাগ্নে পড়ে, আমি কার উপর গুলিটা চালাচ্ছি? তখন সরকারের পক্ষে তারা যেইভাবে শুধু রাজনৈতিক শক্তি সামনে থাকলে যেখানে হাজার হাজার কেন লাখ মেরে ফেললো, তাদের বুক কাটতো না এই ফ্যাসিবাদ হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। সেইখানে তাদের বুক কেঁপেছে। সেই কারণে সরকার এক পর্যায়ে বাধ্য হয়েছে, এবং সেইখানে ছাত্রদের সামনে নেওয়ার যে কৌশল ছিল রাজনৈতিক শক্তির, এটা অত্যন্ত ম্যাচিউরড কৌশল ছিল। এটা ভাবার কারণ নাই যে হুজুগে ছাত্ররা সামনে গেছে আর হুজুগে পড়ে বিএনপি, জামাত ইসলামের মতো এরকম ম্যাচিউরড পলিটিক্যাল দল নিজেদের ব্যানার না টানিয়ে ছাত্রদের পেছনে দৌড়েছে এবং গুলি খেয়েছে।